আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের চতুর্দশ অধ্যায় পরিবেশ এবং বাস্তুতন্ত্র সম্পর্কে আলোচনা করব। তো আমরা যেখানে থাকি সেটাই তো পরিবেশ, আর সেই পরিবেশের ভিতরে যে বাস্তুতন্ত্র যেটা গড়ে ওঠে, তো এইসব সম্পর্কে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে কি আছে, আমাদের চারপাশে সবকিছু নিয়ে আমাদের পরিবেশ, তা তোমরা জানো, অর্থাৎ আমরা যেখানে বাস করি সেটাই তো একটা পরিবেশ, তাই না? আরও জানো, একটি স্থানে যে সকল জড়বস্তু ও জীব থাকে সেগুলো নিয়েই সেখানকার পরিবেশ গঠিত হয়। অর্থাৎ তোমার পাশে কি আছে, দেখো অনেক পশু পাখি আছে, চেয়ার টেবিল, অনেক জড়বস্তু আছে, এগুলো নিয়েই কিন্তু কি পরিবেশটা গঠিত। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো এই ভূমণ্ডলে বিভিন্ন পরিবেশ আছে। অর্থাৎ একটা হলো স্বাদু পানি, একটা লোনা পানি, স্থল পানি, এই প্রধান তিনটি ভাগে ভাগ করা হয়। অর্থাৎ কিছু কিছু পানি, স্বাদু পানি বলতে মিষ্টি পানিকে বোঝায়, এবং লোনা পানি অর্থাৎ লবণাক্ত, আর স্থল যেখানে আমরা থাকি আসলে। এই তিন রকমের পরিবেশের প্রত্যেকটি স্বতন্ত্র ধরনের অজীব ও জীব উপাদান দ্বারা গঠিত। তো অজীব এবং জীব উপাদান সম্পর্কেও কিন্তু আমরা জানবো। দেখো, একটা পুকুরে কিন্তু মানুষ বাস করতে পারে না, কিন্তু পুকুরেও কিন্তু মাছ, তারপর বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণীরা বাস করতে পারে, যা তারা কিন্তু আবার স্থলে পারে না, স্থলে মানুষরা পারে, তাই না? তো বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের অজীব জীব উপাদান নিয়েই কিন্তু এক একটা পরিবেশ গঠিত হয়। এসব অজীব ও জীব উপাদান সমূহ একে অপরের সাথে সম্পর্কযুক্ত। তোমরা জানো পরিবেশের জীব উপাদান সমূহের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী। জীবন ধারণের জন্য এসব উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। তাহলে জীব উপাদানের মধ্যে কি কি আছে? উদ্ভিদ এবং প্রাণী আছে। এই এখানে যদি আমরা দেখো, ছবিটা কিন্তু অনেক সুন্দর একটা, এখানে কি, এখানে কিন্তু সুন্দরবনের ছবিটা দেখানো হয়েছে। এই দেখো, এই পানিটা কি হয়, এই পানিটা কি লবণাক্ত পানি হয়। এখানে দেখো একটা আমাদের যে জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, তারপরে এখানে বিভিন্ন গাছ জন্মেছে, দেখো সুন্দরী, গেওয়া, গোরান ইত্যাদি গাছ কিন্তু সুন্দরবনে জন্মে, এগুলো কিন্তু অন্য জায়গায় জন্মে না। তাহলে এখানে কি, এই লোনা পানির পরিবেশে যেগুলো জন্মে সেগুলো কিন্তু স্থল বা অন্য লবণাক্ত পানিতে যেগুলো জন্মে সেগুলো স্বাদু পানিতে কিন্তু জন্মাবে না। তারপরে কি আছে দেখো, বাস্তুতন্ত্র। তাহলে বাস্তুতন্ত্রতে কি আছে? পাঠ 1। পৃথিবীর বিভিন্ন পরিবেশে বিভিন্ন জীব বাস করে। প্রতিটি বাসস্থানের বিভিন্ন এলাকায় জলবায়ু, আবহাওয়া ও অন্যান্য অজীব এবং জীব উপাদানের মধ্যে প্রচুর পার্থক্য দেখা যায়। এসব পার্থক্যের কারণে পৃথিবী জুড়ে বিচিত্র সব জীবের বসতি, অর্থাৎ বিভিন্ন পরিবেশে বিভিন্ন জীব টিকে থাকতে পারে, এবং এই জন্যই বিভিন্ন জায়গায় বিভিন্ন জীবের বসতি। বন জঙ্গলে তুমি যে ধরনের জীব দেখবে, পুকুরে বসবাসরত জীব তাদের থেকে ভিন্ন। কারণ বন জঙ্গলে তুমি যদি টাইগার দেখো, তাহলে টাইগার কি পুকুরে বাস করতে পারবে? পারবে না। তার জন্য এইখানে ভিন্নতা দেখা যায়। এসব পরিবেশের জীব ও অজীব উপাদানের মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক। আবার একটি পরিবেশের উদ্ভিদ ও প্রাণী জীবন ধারণের জন্য একে অপরের উপর নির্ভরশীল। দেখো, উদ্ভিদ প্রাণী এরা কিন্তু নির্ভরশীল একে অপরের পরে। এভাবে যে কোনো একটি পরিবেশের অজীব এবং জীব উপাদান সমূহ পারস্পরিক ক্রিয়া, আদান প্রদান ইত্যাদির মাধ্যমে যে পরিবেশ গড়ে ওঠে তাকেই কিন্তু বাস্তুতন্ত্র বলা হয়। অর্থাৎ দেখো, অজীব এবং জীব উপাদান কাকে বলে সেটা কিন্তু আমরা পার্ট 2-এ জানবো। এই যে অজীব উপাদান কি, বাস্তুতন্ত্রের প্রাণহীন সব উপাদান গুলোই অজীব উপাদান। এখানে কি, অজীব এবং জীব উপাদান প্রধানত দুইটি নিয়েই বাস্তুতন্ত্র গঠিত। তো বাস্তুতন্ত্রের মধ্যে অজীব উপাদানকার যার জীবন নেই, এক কথায় যার জীবন নেই সেই হলো অজীব, আর যার জীবন আছে সেগুলোই জীব উপাদান। এই যে যে অজীব উপাদানগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো অজৈব বা ভৌত, আর একটা হলো জৈব। অর্থাৎ অজীবের মধ্যে দুইটি, একটা অজৈব আর একটা হলো জৈব। অজৈব উপাদানের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার খনিজ লবণ, মাটি, আলো, পানি, তাপ, আর্দ্রতা। এগুলো কি বিভিন্ন জড়বস্তুগুলো এখানে এই ভৌত বা অজৈব। সকল জীবের, মানে এগুলো কিন্তু পচে না। আলো কি পচে? পচে না। কিন্তু যে সকল মৃত গলিত দেহাবশেষ, অর্থাৎ মৃত গলিত দেহাবশেষ কিন্তু পচে যায়, এগুলো কি জৈব উপাদান। পরিবেশের জীব উপাদানের বেঁচে থাকার জন্য, অর্থাৎ একটা জীব যাদের জীবন আছে তাদের কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ, এই অজীবের উপাদানগুলো, তাই না? তারপরে কি আছে? জীব উপাদান। পরিবেশের সকল জীবন্ত অংশই বাস্তুতন্ত্রের জীব উপাদান। বাস্তুতন্ত্রের সকল জীব ও অজীব উপাদানের মধ্যে কি আছে? সম্পর্ক রয়েছে, পারস্পরিক কি আছে? সম্পর্ক, যা আমরা প্রথম পাঠে জেনেছি। বাস্তুতন্ত্রকে কার্যকরী রাখার জন্য যে সকল জীব ধরনের ভূমিকা রাখে, এই সকল জীব কি করে? ভূমিকা রাখে।
তার উপর ভিত্তি করে এটাকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। একটা হলো উৎপাদক, খাদক এবং আরেকটা হলো বীজোজক। এই 3 ভাগে জীব উপাদানকে ভাগ করা যায়। উৎপাদক কি? সবুজ উদ্ভিদ যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাদের উৎপাদক বলে। ধরো সবুজ উদ্ভিদের মধ্যে কি থাকতে পারে? যদি আমরা একটা জায়গায় দেখি, একটা মাঠে ঘাস, এরা কিন্তু সূর্যের আলো থেকেই খাবার তৈরি করে। এরা কোনো জীব বা জড়ের উপর নির্ভরশীল না। এদেরকে বলে উৎপাদক। এদের খেয়ে আবার অন্যরা বেঁচে থাকে, ঠিক আছে? এইটাই হলো, তাই এরাই কিন্তু উৎপাদন করে আসলে, তার জন্য এদেরকে উৎপাদক বা প্রথম স্তরে এখানে উৎপাদক বলা হয়। তারপরে কি আছে? আচ্ছা হলো খাদক। খাদক বা ভক্ষক যে সকল প্রাণী উদ্ভিদ থেকে পাওয়া জৈব পদার্থ খাদ্য হিসেবে ব্যবহার করে অন্য কোনো প্রাণী খেয়ে জীবন ধারণ করে তাকেই খাদ্যক বা ভক্ষক নামে পরিচিত। অর্থাৎ কি? যে সকল প্রাণী মানে জৈব পদার্থ খাদ্য হিসেবে গ্রহণ করে, অর্থাৎ এই যে যে জৈব পদার্থ অর্থাৎ উৎপাদককে খেয়ে বেঁচে থাকে তারাই হলো সাধারণত খাদক বা ভক্ষক। তারপরে এই যে বাস্তুতন্ত্রে 3 ধরনের খাদক রয়েছে। একটা হলো প্রথম স্তরের খাদক, যে সকল প্রাণী উদ্ভিদভোজী অর্থাৎ এই যে ঘাসগুলো খেয়ে বেঁচে থাকতেছে তাদের কি বলা হয়? প্রথম স্তরের খাদক। এদেরকে তৃণভোজী বলা হয়। এর মধ্যে রয়েছে ছোট পতঙ্গ থেকে শুরু করে বড়, মানে গরুও খাবে, ছাগলও খাবে, আবার দেখা গেল হরিণও খাবে, এরকম ছোট ছোট পোকামাকড়ও খাবে এই প্রথম স্তরের মধ্যে এই ঘাসগুলোকে। তারপর দ্বিতীয় স্তরের খাদক, যারা এই যে প্রথম স্তরের খাদকদের খাচ্ছে অর্থাৎ তারাই হবে দ্বিতীয় স্তরের খাদক। এদেরকে কি বলা হয়? মাংসাশীও বলা হয়। এর মধ্যে রয়েছে পাখি, ব্যাঙ, মানুষ। মানুষ কিন্তু আবার কি হরিণের মাংসও খেয়ে থাকে, গরুও খায়। যা গরু কিন্তু প্রথম স্তরের খাদক। তারপরে কি আছে? তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ খাদক, যারা দ্বিতীয় স্তরের খাদকদের খায় অর্থাৎ ওই যে দ্বিতীয় স্তরের খাদকদের খায় তারা হলো তৃতীয় স্তর বা সর্বোচ্চ স্তরের খাদক, যেমন কচ্ছপ, বক, ব্যাঙ, মানুষ ইত্যাদি। এবার এদের মধ্যে যারা কি করে সর্বস্তরের খাদকদেরই খায়, একাধিক স্তরের খাদকদের খায়, এদেরকে বলা হয় সর্বভুক। যেমন শূকর, মানুষ, এটা কিন্তু সর্বভুক। তারপরে কি আছে? আমরা যখন ডাল, ভাত, আলু ইত্যাদি খাই তখন আমরা প্রথম স্তরের খাদক। আবার আমরা যখন মাছ, মাংস খাই তখন আমরা দ্বিতীয় বা তৃতীয় স্তরের খাদক। তারপর বীজোজক কি? এরা পচনশীল নামেও পরিচিত। পরিবেশে কিছু অণুজীব আছে যেমন ব্যাকটেরিয়া, ইস্ট